গ্রিটিংস, মাই নেম ইজ সামিন নাসির সিদ্দিকী। আমি হচ্ছে কুয়েট ট্রিপলি থেকে। আর তোমাদের সাথে পূর্বে একটা ক্লাস হয়েছিল, যে ক্লাসে আমি হচ্ছে তোমাদের পরমাণুর প্রাথমিক এবং সার্বিক ধারণা ব্যাখ্যা করেছিলাম। তোমাদের ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, জন ডাল্টন এবং ইভেন থমসন পর্যন্ত কি বলেছিলেন এবং তার মডেল কি ছিল, সেটা আমি তুলনামূলকভাবে ব্যাখ্যা করেছিলাম। আর বলেছিলাম পরের ক্লাসে আমি রাদারফোর্ড এবং বোর ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি উভয়ই ব্যাখ্যা করতে পারবো এই ক্লাসে। অ্যান্ড আমি চেষ্টা করবো আরো যত একদম ইন ডিটেল পসিবল, যতটুকু সময়ের মধ্যে ততটুকু বলার চেষ্টা করবো। আমি আজকে তোমার হচ্ছে পূর্বের যে ক্লাসে বলেছিলাম তার একটু ছোটখাটো একটা রিক্যাপ দিয়ে আমি রিভিশন তোমাদের করিয়ে দিয়ে দেন আমি শুরু করবো আবার। তো শুরু করা যাক। এখানে ছিল ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য, যে প্রি অ্যাসেসমেন্টটা। এখানে আমার একটা ছোট ভাই যে ভিডিও দেখেছে সে বলেছিল যে তোমাদের মতোই, যে এইচএসসি, সে বললো যে ভাই এটা কি শক্তি পার্থক্য, যদিও আমি মানে হয়তো বুঝতে পারিনি যে শক্তি পার্থক্য এটা কিন্তু ই, মানে শক্তি মানে কিন্তু ই। তো আমি যদি লিখে দিই তোমাদের সুবিধার জন্য, কিন্তু ই তোমার হচ্ছে ই, যে এই জন্য লিখছি এইচ সি বাই ল্যামডা, এই সূত্র দিয়ে হবে। এখন আর বুঝতে অসুবিধা হচ্ছিল, আমি একবারে লিখে দিই যে আর এর সম্পর্ক কি। 1 জুল সমান 10⁻⁷ আর, মানে জুল কিন্তু বড় আর কিন্তু ছোট একক ভিত্তিক ভাবে, অনেকটা ওই যে মিটার মিলিমিটার ওরকম। মিলিমিটার কিন্তু একক ভিত্তিক ভাবে ছোট মিটার থেকে। এবং আমি হচ্ছে মানে একটু বোঝানোর জন্য তোমাকে মানে, আর হচ্ছে তোমার সিজিএস, বুঝছো? আর জুল হচ্ছে তোমার এসআই একক, এভাবে মনে রাখলেই হবে। এন্ড যদি আরেকটু বোঝানোর জন্য সুবিধার জন্য হয় যে তোমার কনভার্সনটা কিরকম হবে, আমি সেটার মধ্যে এইচ, যে প্ল্যাঙ্কস ম্যাক্স প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা, সেটা আমি হচ্ছে আহ, মানে লিখে দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে। লাইক এইচ হচ্ছে তোমার 6.66 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আর হচ্ছে 6.66 ইন্টু 10⁻⁻27 আর সেকেন্ড। খেয়াল করছো যে এখানে কিন্তু জাস্ট 7 এককের ডিফারেন্স। যদি আমি যে কনভার্সনটা করেছি, তো এখানে যদি আরেকটা মানে তোমার জুল থেকে আগে 8 থেকে জুলে যেতে সমস্যা হয়, তার জন্য আমি এটাও দিয়ে দিচ্ছি তোমার হচ্ছে 1 আর সমান 10⁻⁻7 জুল। Because ওই যে তোমার যখন আসে মানে এই যে ধরো এই যে 1 জুল সমান 10⁻7 আর, তো এটা যদি নিচে এসে পড়ে তাহলে 1/10⁻7 জুল সমান 1 আর, আর 1/10⁻7 মানে তো মাইনাস, রাইট? তোমার হচ্ছে একটু মনে আছে যে নিচে থাকলে গণিতের ভাইয়ে বুঝিয়ে দিবে না, যে মাইনাস তোমার নিচে থাকলে পাওয়ার সেটা হচ্ছে উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, ওই হিসেবে ব্যাখ্যা করতে যদি পাওয়ার তোমার নিচে আসে, মানে পাওয়ার সংক্রান্ত যে সংখ্যাটা। তো এটা হয়ে গেলো অ্যালফা কণা, যেটা আমি পরের স্লাইডে বুঝিয়ে দিয়েছিলাম। তো ওই যে 2+টা লিখে দিই, তো এরকম বুঝতে সুবিধা হবে। আর হাইড্রোজেন কণা তোমার স্বাভাবিক অবস্থায়, তোমার স্বাভাবিক অবস্থায় কিন্তু আমি বলেছিলাম যে আহ, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন একদম হাইড্রোজেনে প্রথম শক্তি স্তরে থাকে, আর হচ্ছে 0.553 অ্যাংস্ট্রম। বুঝছো? মানে অ্যাংস্ট্রম হচ্ছে এই যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, কত ছোট! এতটুকু হচ্ছে তোমার অরবিটালের মানে প্রথম শক্তি স্তর থেকে তোমার কেন্দ্র থেকে দূরত্ব। আর এম তো তোমার আমরা জানি যে 9.1 × 10⁻31 হচ্ছে কেজি, অথবা -28 গ্রাম, যেটা করো। আর এইচ এর মান তো এটা পাশে লিখিয়ে দিয়েছি। তো আশা করি সমস্যা হবে না, এটা করে নিও, ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আর তোমার হচ্ছে তারপর যদি যাই, এই যে ইলেকট্রন প্রোটন কোনটা কি মান, তোমার সেগুলো তো বলে দিয়েছিলাম। আর একজন বলেছিল ভাইয়া যে তাহলে আমরা পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মানে এই যে অস্থায়ী কণিকাগুলো, এগুলো সব লিখে দিতেন। সেটা হচ্ছে দেখো, সত্যি বলতে অস্থায়ী কণিকা মানে শতাধিক প্রতি সময়ে ইনভেন্ট হতে থাকে। অ্যান্ড বইয়ের মধ্যে গুরু স্যার, হাজারিনাথ স্যারের বইয়ের মধ্যে অ্যারাউন্ড 10-15টা আছে, যেটা মুখস্থ রাখাটা মানে খুবই অসুবিধা। তো আমি এর জন্য এতটুকু দিয়েছি যে তুমি যে আমি যে theory যেভাবে বলেছি মনে রাখতে, সেভাবেই মনে রাখবে। এত ঝামেলা হওয়ার কথা না, লাইক নিয়ন, পাইয়ন, এগুলো তোমার দিয়ে তো তুমি কুলাতে পারবো না, বুঝছো? বাট স্টিল তোমার যদি ইচ্ছা হয়, তুমি হচ্ছে মানে যাবা, বই দেখে যতগুলো আছে একদম ছোট ছোট মুখস্থ করবে। বাট আমি মনে করি এইসব ছোটখাটো জিনিস মুখস্থ করে মাথা ঘামানোর চেয়ে তোমার সবকিছু কভার করা বেটার, বুঝছো? এন্ড ভাইয়া তোমার তো জার্নিটা আমি অলরেডি পার করে এসেছি, আমি তো জানি কোনটা করলে বেটার হবে। অ্যাটলিস্ট কেমিস্ট্রির ক্ষেত্রে আমি জানি, কেমিস্ট্রি আমার কখনো গ্রহগুলোতে ছিল না। তো এই যে কোনটি স্থায়ী কণিকা, কোনটি কম্পোজিট কণিকা, এসব তো তোমার দেওয়াই আছে, আমি করেছিলাম। তো এখানে বলছিলাম অ্যারিস্টটল কি বলেছে, জন ডাল্টন কি বলেছেন। আর হ্যাঁ, তোমার হচ্ছে আমি কিছু জিনিস মানে ওই দিন স্লিপ ডিপ্রাইভ ছিলাম বলে একটু ভুল বলেছি। আমি হচ্ছে দেখা করেছিলাম তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে। এখানে হবে হচ্ছে ওই যে হাইজেনবার্গ, রাইট? এই যে ব্রেকিং ব্যাড, হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে।
উনি হচ্ছে বলেছেন যে তোমার কোন একটা কণা ঘূর্ণায়মান অবস্থায় তুমি ওর ভরবেগ এবং হচ্ছে অবস্থান দুইটা একসাথে এক্স্যাক্টলি পরিমাপ করতে পারবে না। যে হয় তোমার যদি ভরবেগ এক্সাক্ট হয় তাহলে তোমার অবস্থান এক্সাক্ট হবে না, ততদিন চলে যাবে ততক্ষণে। আর যদি ভরবেগ এক্সাক্ট হয় তাহলে অবস্থান এক্সাক্ট হবে না। স্ক্রোডিঞ্জার অন দা আদার হ্যান্ড, সে হচ্ছে আরো অ্যাটমিক মডেল সম্পর্কে আরো বিস্তৃত ইন ডিটেল বলেছে। প্লাস ওনার একটা বিখ্যাত যেটা আছে যে তোমার ক্যাট ইন এ বক্স, সেটা সে বলেছেন যে ভিতরে থাকা অবস্থা আমরা জানি না ক্যাট মৃত না জীবিত। আর একটা সে একটা উপহাস করে বলেছিলেন যে তোমার এই বিষয়টা ওই মডার্ন ফিজিক্স এবং ক্লাসিক্যাল ফিজিক্স এর মধ্যে যে কখন তরঙ্গ কখন পদার্থ ধর্ম থাকে সেটা আমরা নির্ধারণ করতে পারি না যতক্ষণ না পর্যন্ত ওই চোখে মানে ওই সিচুয়েশনটা ওই সিচুয়েশন ভিত্তিতে। তো ওইটা উপহাস হইলে ওইটা কিন্তু একভাবে সাইন্টিফিক। তো ওই মজাটাই মানুষ গ্রহণ করেছে। জি ব্রগলি কিন্তু বলেছে যে কোনো একটা বস্তুর কণা ধর্ম এবং হচ্ছে তরঙ্গ ধর্ম হচ্ছে একটা একটা একদম অপোজিট, ব্যস্তানুপাতে। বুঝতে পারছো তো? তো ওই যে ওই হিসেবে সরি, এবং সে হচ্ছে আরেকটা তোমার এক্সাক্ট একটা ইলেকট্রনের লোকেশনের জন্য তোমার একটা সূত্র দিয়েছেন যেটা তোমরা বইয়ে পাবে, যদিও কখনো আসে না। সেটা হচ্ছে এই এই যে এই সূত্রটা, এটা হচ্ছে তোমার এই যে ফাই হচ্ছে তোমার আইজেন ফাংশন। তোমাদের সুবিধার জন্য যদিও আমি পড়াবো, তোমরা চাইলে যে পরের ক্লাসে দেওয়া হবে, বাট আমি নিতে আগে থেকেই বলে রাখলাম যে এটা আইজেন ফাংশন। এটা হচ্ছে তোমার মানে এটা শুধু শুধু নিজের মধ্যে হচ্ছে তরঙ্গ বা বিস্তার হচ্ছে, যদি এটা হচ্ছে তোমার আহ, বিস্তার হিসেবে তরঙ্গ বিস্তার হিসেবে তোমার হচ্ছে প্রতীয়মান। বাট যখন এটা ফাই মানে এটা হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন করা হয় তোমার এই প্রত্যেকটা অ্যাক্সিসের সাপেক্ষে, তিনটা অ্যাক্সিসের সাপেক্ষে, তখন তোমার হচ্ছে এটার এক্সাক্ট লোকেশন আসে। তোমার আপাতত লাগবে না, আমাদের ইন্টারে এসে জাস্ট এটা কখনোই লাগে না, এবং এই সূত্রটা কখনো লাগবে না। বাট জানানোর জন্য দিয়ে রাখলাম যে কখনো যদি এমসিকিউ আসে চোখে দেখলে যাতে বুঝতে পারে, এর সর্বোচ্চ আসবে, এর ছাড়া কখনো আসার কোনো মানেই হয় না। এর কোনো কিচ্ছু কোনো অ্যাপ্লিকেশন কিচ্ছু নাই, কোনো প্রমাণও নেই ইন্টার। তো পরেরটা যদি আমরা যাই, এই যে ডেমোক্রিটাস 18 শতক ব্যক্তি ছিলেন। তারপরে যে এটম অবিভাজ্য, তো সে যেটা বলেছে যে ক্ষুদ্র কণা বিভাজন করা যায় না। আর জন ডাল্টন বলেছিলেন যে সেও বলেছে অ্যাটম মাস অবিভাজ্য, মাঝখানে অ্যারিস্টটল বলেছেন না অবিভাজ্য নয়। আর একটা কথা বলে রাখি, যদিও অ্যাটমাস অ্যাটম গ্রিক শব্দ এবং ওই আমল থেকেই তোমার চলে আসছে, বাট তোমার এটাকে আরো সবার কাছে নিয়ে আসে সেটা হচ্ছে তোমার জন ডাল্টন যখন সে একদম মানে ব্যাখ্যা করে যে এটাই হবে অ্যাটম, তখন হচ্ছে এটা হচ্ছে আরো মানে সবার কাছে সবার কাছে তোমার মানে সমাদৃত হয়। তো সেই মেনলি জন ডাল্টনই বলেছিলেন যে অ্যাটম অ্যান্ড ওটা পরে স্থিতিশীল হয়ে যায়। যদি আসলে আমরা যেটাকে অ্যাটম বলি ওই হিসেবে এটা সংজ্ঞা অনুযায়ী এটা পসিবল না, বাট স্টিল যেহেতু ওইটা বসে গিয়েছে ওভাবেই চলে। অ্যান্ড ওনার রিজনটা ছিল যে দেখো 1803 তে তো এত কিছু ছিল না, ওনার এক্সপেরিমেন্ট অনুযায়ী উনি বের করেছেন যে H2O থেকে একটা দুইটা এইচ পরমাণু একটি অক্সিজেন পরমাণু, তোমার SO2 থেকে তোমার বের হয়েছিল যে তোমার SO2, এখানে একটা এস আর দুইটা হচ্ছে অক্সিজেন। তো ওই হিসেবে উনি যে দেখেছিলেন যে যেটাই যৌগকে ভাঙলে যে অণু অণু আসে, অণুর মধ্যে ভাঙলে যে পরমাণু আসে সবগুলা অলমোস্ট পরমাণু কম। তো তার মনে হচ্ছে যে ভাঙলে একই জিনিস পাওয়া যাবে, ডিসক্রিট নন ডিসক্রিট মানে নন ডিসক্রিট। তো ওই হিসেবে আহ, আর কোনো কিছু আহ, আলাদা করা যাবে না যে ইলেকট্রন প্রোটন নিউট্রন। দ্যাটস ওয়াই তো ওই হিসেবে ওনারটাও ভুল না, এই জন্য আমরা ওনাদের নাম রাখি যে ওনারা ওনাদের সুযোগ সুবিধা অনুযায়ী যথেষ্ট ব্যাখ্যা করেছেন যতটুকু পসিবল ছিল। তো এরপর হচ্ছে আমার যে থমসনের পরমাণু মডেল, প্লাম পুডিং মডেল, উনি বলেছিলেন যে তোমার পুডিং এর উপর যে আহ, কিশমিশ থাকে ওরকম অবস্থায় থাকে। তো আরেকটু সুন্দর ব্যাখ্যার জন্য যে আমরা ওয়াটারমেলন মডেলও বলা হয় যে তোমার উপরে এই যে সিড গুলাকে ইলেকট্রন নেগেটিভ চার্জ ধরা হইতো অ্যান্ড ওয়াটারমেলন পজিটিভ চার্জ, মানে সেই কিন্তু ইলেকট্রন আবিষ্কার করছে। এবং এটার ব্যাখ্যা হচ্ছে যে সে হচ্ছে একটা অ্যাপারেটাস মানে একটা যন্ত্র বলতে পারো, যেটার মধ্যে ধনাত্মক ঋণাত্মক মাত্রা থাকে, ওটার সাথে তোমার একটা ব্যাটারি যুক্ত করা হয় ভোল্টেজে। তো ওখান থেকে তোমার ইলেকট্রন ক্যাথোড রশ্মি ক্যাথোড নলের মধ্যে আহ, জমা হয়, এবং সে তোমার যে প্যাথওয়েটা ফলো করে ওভাবে সে হচ্ছে মানে এক্সপেরিমেন্টালি জানতে পারে যে তোমার একটা ঋণাত্মক একটা কোনো অংশ আছে যার কারণে এইভাবে ঋণাত্মক অংশ জমা হচ্ছে। তো এইভাবে সে ব্যাখ্যা করে। And আমি তোমাদের সুবিধার জন্য একটা এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার পারলে একদম, যদিও আমি স্টার আঁকতে পারি না, কি যে আঁকতেছি।
5 স্টার, মাঝখানেটা বাদ দাও, ও অসুস্থতা। বাট মেইন কথা এটা আছে তোমার একদম জানাই না, এটা না জানলে না, একদম মুখস্থ ছোটস্থ রাখা উচিত। বিকজ এগুলো তোমাদের এমসিকিউ আসে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এ খুব একটা না আসলেও, বিকজ এগুলো একদম ছোট এমসিকিউ গুচ্ছতে আসে। তোমার হচ্ছে গুচ্ছতে আসে, তারপর হচ্ছে তোমার বোর্ডে এক্সামিনে আসে। তো এগুলো তোমার একটু মনে রাখবে, যে থমসন হচ্ছে তোমার 1897 ইলেকট্রন আবিষ্কার করে, আর্নেস্ট রাদারফোর্ড তোমার 1911-তে প্রোটন, এন্ড জেমস চ্যাডউইক 1932-তে নিউটন। এখন বিষয় হচ্ছে, সত্যি বলতে আর্নেস্ট রাদারফোর্ড 1919-এ প্রোটন আবিষ্কার করেন, সে 1911-এ জাস্ট নিউক্লিয়াসটা আবিষ্কার করেন, মানে এটা হচ্ছে নিউক্লিয়াস। বাট আমাদের বই অনুযায়ী যেটা সেটাই ফলো করতে হবে। কারণ 19 ওই যে আমরা যে একটু পরে মানে এক্সপেরিমেন্টটা দেখাবো, সেখানে অনুযায়ী সে বের করেছে যে ভিতরে কিছু একটা আছে যেটা ডিফ্লেক্ট করছে। বাট সে নট নেসেসারিলি ব্যাখ্যা করতে পারছে যে ওর ভিতরে আরো দুইটা কিছু আলাদা আছে এবং ওর মধ্যে একটা কণিকা আছে যেটা ধনাত্মক। সে নাইনটিনে বলে যে প্রোটন, অ্যান্ড সে প্রেডিক্ট করে 1920-তে যে নিউট্রন আছে। এটা কিন্তু প্রেডিকশন, নট নেসেসারিলি সে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারছে তো। তোমার হচ্ছে তাদের ব্যাখ্যাটা ছিল যে অ্যালফা কণা ধনাত্মক হয়, সে হচ্ছে ওই মানে বিপরীত দিকে ঠেলছিল। সো উনি উভয় বের, কিন্তু নিউট্রনের তো কোনো চার্জ ছিল না, তো ওইটার যে ভর আছে ওইটা কিভাবে কোনো প্রকাশক অবস্থা যন্ত্র ওই অবস্থা ছিল না। সো জেমস চ্যাডউইক 1932-তে এসে পরে নিউট্রনের যে যথার্থ ব্যাখ্যা, যে ওইটা কিভাবে বিরাজ করে, এটা শুধু ভর আছে আর কিছু নাই, এন্ড এটা ভর সংখ্যা কিভাবে আহ, প্রভাব ফেলে সেটা সে ব্যাখ্যা করেছে। দ্যাটস ওয়াই যদিও 1920-তে সে মানে প্রেডিক্ট করেছিল রাদারফোর্ড স্যার যে নিউটন বলতে কিছু আছে, বাট সে সঠিক ব্যাখ্যা দিতে না পারার কারণে তাকে সেই ক্রেডিটটা দেওয়া হয়নি। আর বুঝতে পারছো কি পরিমাণ সময় লাগছে, বিকজ নিউট্রনের কোনো চার্জ ভিত্তিক বৈশিষ্ট্য নাই। দেখো 1897 থেকে 1911, অনলি 14 ইয়ার্স, বাট এখানে তোমার 21 ইয়ার্স গ্যাপ। দ্যাট মিনস কি পরিমাণ ইভেন। এবং 21 ইয়ার্সটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার জানো বা তুমি ব্যাখ্যা করতে পারছো না কি লেভেলে কষ্ট। অনেকটা যে পরীক্ষা হলে পারো কিন্তু লিখতে পারছো না সম্পূর্ণ, একটা ওইরকম মানে হালকা মনে পড়ছে পুরোপুরি। তো ওইরকম তোমার এই কারণে নিউট্রন আবিষ্কার করতে সময় লেগেছে, এগুলো তোমার মুখস্থ করবে। আর তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে এখানে একটা মানে চার্ট দিয়ে দিয়েছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য, এদের কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বৈদ্যুতিক প্রকৃতি, আধান, আধানের পরিমাণ, ফিজিক্স একক ভর, এসআই একক ভর, পারমাণবিক ভর, ইটিসি। এগুলো তোমার just দেখে ছোট ছোট ফেলবে, এটা তোমার আসবে, এটা হচ্ছে তোমাদের ক্ষয় আসার মতো, বুঝছো? এটা ক্ষয় আসার মতো, ইভেন প্রত্যেকটা এমসিকিউ আসার মতো, যে প্রত্যেকটা যে কোনো একটা এমসিকিউ আসার মতো। তো তোমরা এগুলো মুখস্থ করে নিবে। পরে আমার এখন হচ্ছে রাদারফোর্ডে যাই। রাদারফোর্ডে উনি ওনার যে এক্সপেরিমেন্ট করেছিলেন তার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ ছিল একটা অ্যালফা কণা। অ্যালফা কণা হচ্ছে বের হয় তোমার বিভিন্ন রেডিও অ্যাক্টিভ পদার্থ থেকে। রেডিও অ্যাক্টিভ পদার্থ লাইক তুমি ইউরেনিয়াম ধরতে পারো, ইউরেনিয়াম থেকে তোমার হচ্ছে অ্যালফা কণা বের হয়, মানে ভাঙে। অ্যালফা কণা, বোরন, তারপর বেরিলিয়াম, তারপর ইটিসি ভেঙে ভেঙে তোমার লেড তৈরি হয়, মানে ভেঙে একদম লেডই হচ্ছে তোমার নর্মালি সবসময় ইউরেনিয়াম ভেঙে লেডে পরিণত হয় মোস্ট অফ দ্য টাইম, এন্ড বাকিগুলো ছোট ছোট কণা বিভক্ত হয়। এবং 1900 থেকে তোমার 1944, মানে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যন্ত, মানে ওই টাইম পর্যন্ত তোমার রেডিও অ্যাক্টিভ মৌল নিয়ে গবেষণা সর্বোচ্চ হয়েছে। এন্ড সবচেয়ে এর জন্য বিখ্যাত ম্যারি ক্যুরি। সে এত এগুলো নিয়ে রিসার্চ করেছে যে সে কিন্তু 2টা নোবেল পেয়েছে, এবং একমাত্র নারী যে 2টা নোবেল পেয়েছে, এবং কেউ এটা অ্যাচিভ করতে পারে না। এবং স্পেশালি এটা আরো বলার মতো এই কারণে যে ওই টাইমে 1900 থেকে 1940 হচ্ছে কোটেড টাইম ছিল সায়েন্টিস্টদের জন্য। আইনস্টাইন বলো, ম্যাক্স প্ল্যাঙ্ক বলো, টেসলা বলো, হাইজেনবার্গ, সবাই তোমার হচ্ছে রাদারফোর্ড, বোর, তারপরে যারা আছে লিটাল তোমার সবাই কিন্তু এই আমলে। তো এর মাঝে সে নারী হয়ে, স্পেশালি এই ডিসক্রিমিনেশনে নারী হয়ে যে 2টা নোবেল পেতে পেরেছে সেটা কিন্তু অসাধারণ। এবং তার হাজবেন্ড যে পিয়ের কুরি, পিয়ের কুরি, সেও কিন্তু একটি নোবেল পেয়েছে। এবং মজার বিষয় ছিল যে মানে বলা হয়েছিল প্রথমে যে তাকে নোবেল দিবেন, তার স্ত্রীকে দিবেন না, বাট সে ইনসিস্ট করেছে যে না, আমার স্ত্রীকে নোবেল না দিলে আমি নিব না। তো ফার্স্ট নোবেলটা ছিল তারা যৌথ, আর সেকেন্ড নোবেলটা ছিল শুধু ম্যারি করির জন্য, কারণ উনি যে এরকম, এবং এরকম মানে হাজবেন্ড পাওয়া অবশ্যই ভাগ্যের বিষয়, বাট দ্যাট ডাজন্ট মিন মেরি করিও জাস্ট বসে বসে খাইছে। অবশ্যই সে হচ্ছে তার যোগ্যতা রাখছে, এবং পিয়েরে করে ওয়াজ এ পার্সন হু ট্রাই টু ভ্যালু হার। দ্যাটস ওয়াই সে হচ্ছে এরকম চেষ্টা করেছে, এবং সেও কিন্তু একজন ফিজিসিস্ট ছিলেন। তো ওই হিসেবে তারা একদম জমছে, মানে একদম পারফেক্ট কাপল লাইফ দিচ্ছে। বাট স্টিল ইউ হ্যাভ টু পে প্রাইস ফর দিস। ম্যারি ক্যুরি এত রেডিওঅ্যাক্টিভ পদার্থ নিয়ে কাজ করার কারণে সে এতটাই তার শরীর ডিকম্পোজ হয়েছে যে তার শেষ জীবন একদম মারাত্মক কষ্টের ছিল। এবং
তার বডি এখনো তার যে মৃতদেহ যে ক্যাসকেটে বন্দি করে সেই ক্যাসকেটের পাশে একদম তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম প্ল্যাটিনাম আয়রন দিয়ে তোমার হচ্ছে একদম বাঁধানো, যাতে কোনো রেডিয়েশন বের হয় না, কারণ এখনো রেডিয়েশন বের হয় তার বডি থেকে। সেটা একদম তো চিন্তা করে একটা মানুষের কত কষ্ট যে তার বডি একটা নর্মাল ক্যাসকেটে বাড়ি করা হতে পারছে না। সো কিন্তু স্টিল সে আছে, অবশ্যই তার অবদানের জন্য আমাদের কাছে সবসময় সমাদৃত হয়ে থাকে। তো আমি যেটা বলছিলাম যে অ্যালফা কোণ এখান থেকে নিঃসরিত হয়। অ্যান্ড এই যে পাতলা স্বর্ণের পাত, যেটা তোমার এটা মনে করো 0.004 সেন্টিমিটার, আমি আবারই বলছি একটু পরে কেন লাগবে আমি বুঝিয়ে দিব, মানে কেন এত ইম্পর্টেন্ট। এই যে আমি দাগিয়ে দিই, এটা একদম মনে রাখবে, পাতলা স্বর্ণের পাত অ্যান্ড জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পদ। এটা হচ্ছে তোমার এটা উঠে গেছে, দেখা হয়ে গেছে। তো এগুলো কিন্তু মাস্ট, এই তিনটা হচ্ছে তোমার মুখস্থ রাখা উচিত। জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা, স্বর্ণের পাত যেটা 0.0004 সেন্টিমিটার, এবং আমি মনে রাখতাম হচ্ছে এভাবে যে এটা যেহেতু চারটা, তাই হচ্ছে মানে 0.1 2 3 4, এই যে চার এবেলে চারটা চারটা হচ্ছে তোমার ঘর, এভাবে মনে রাখতাম। তো এভাবে মনে রাখবা, এবং আমি মনে করি একটু তোমাকে এক্সপেরিমেন্ট গুলো দেখাইলে তোমার এমনিতেই মাথায় বসে থাকবে, তোমার ভিজুয়ালাইজ করা লাগবে, আলটিমেটলি তোমার মাথায় ভাসবে যে এটা কি কি বোঝাচ্ছে, তোমার এত ভাবা লাগবে না। যাই হোক, তো আমরা হচ্ছে নেক্সটে যাই। এই যে এরকম সোর্স অফ অ্যালফা পার্টিকেল, তোমার অ্যালফা পার্টিকেল মিশ্রণ করে, এবং স্লিট যেটা খুব ছোট একটা ছিদ্র, মানে একদম সূক্ষ্ম মিলিমিটার ন্যানোমিটার লেভেল, মানে তার থেকেও ছোট। এবং তোমার যদি HSC 26 হয়, তোমার এখন এতক্ষণে ভৌত আলোক বিজ্ঞান পাওয়ার কথা। তো ভৌত আলোক বিজ্ঞানে কিন্তু যে ফ্রনহফার ফ্রেনেল, এদের কিন্তু মানে ওখানে কিন্তু তোমার স্লিট প্রচুর দেখবা, স্লিট এই যে তোমার স্লিটের ভিতর দিয়ে তোমার হচ্ছে আলো নিঃসরণ করে, এবং এটার রিজন কি, যাতে একদম সূক্ষ্ম টু সূক্ষ্ম তোমার মানে রেজাল্ট পাওয়া যায়। তুমি যত বড় হবে তত তো ছড়ায় যাবে, তখন তুমি রেজাল্টটা দেখতে পাবা না। এবং 1911-এ তোমরা যারা এগুলা করে, যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু অনেক মানে ডিপলি একদম পারফেক্ট একটা এনভায়রনমেন্টে করে। সো তোমার মনে হতে পারে যে কেন এরকম, আর দেখতে পাবে কিভাবে? দেখো, একটা প্রত্যেকটা এরা হচ্ছে এক ধরনের আর্টিস্ট। একটা গায়ক যদি তোমার সাথে রিলেট করার জন্য, যে অ্যাভয়েড রাফা, তুমি অ্যাভয়েড রাফা ভাই আছে, উনি যখন গান রেকর্ড করতে যায়, উনি একদিন ঢুকলে পরের দিন বের হয়। ওইরকম একটা সায়েন্টিস্ট যখন ঢুকে, এটা তো সবার জানাই আছে, 4 দিন 5 দিন মাঝে মাঝে বেরও হতো না, তার খাওয়া দিয়ে যেত, সে খাইতে ভুলে যেত। সো ওইরকম একটা মানে অবস্থার মধ্যে সে হচ্ছে কাজ করতো, তো তার জন্য খুব একটা প্যারা হইতো না। এরকম একদম সূক্ষ্ম টু সূক্ষ্ম হওয়া লাগবে, যত সূক্ষ্ম হবে না তত ইরর বেশি। এর জন্য ওরা হচ্ছে এরকম করছে, স্লিট করা হয়েছে। এবং এই যে এই ফাঁকাটা দেখছো, এটা খুব নগণ্য, মানে একদম মিনিমাল, জাস্ট তোমাদের চোখে বোঝানোর জন্য এতটুকু বড় রাখা হয়েছে। তো এর ভিতর দিয়ে যখন পাস করে, এই যে তোমার স্বর্ণের পাত, গোল্ড ফয়েল লেখা আছে, স্বর্ণের পাতে তোমার যেহেতু ইলেকট্রন আছে, তোমার পুরো মানে পরমাণু গুলো আছে, তার মধ্যে যে তোমার নিউক্লিয়াস, ওর মধ্যে তোমার হচ্ছে যেগুলো একটু হালকা করে হচ্ছে কাছে দিয়ে যায়, সেগুলো হচ্ছে ডিফ্লেক্ট করে, তোমার হালকা ডিফ্লেক্ট করে। আর যেগুলো একদম বেশিরভাগ মানে অধিকাংশ স্থানই কিন্তু ফাঁকা, রাদারফোর্ড তার মডেলে বলেছিলেন। তো ওই কারণে অধিকাংশ দেখা যেত একদম সোজা যায়, একদম এখানে লেগে যেত। কিন্তু যেগুলো একদম একটু কাছে দিয়ে যেত, এগুলো এভাবে ডিফ্লেক্ট করতো। আর যেগুলো একদম মানে উপরে পড়তো, সেগুলো এই দিকে এরকম এরকম করে ডিফ্লেক্ট করে আসতো। বুঝছো? তো আশা করি আমি তোমাকে একটু পরে একটা সিমুলেশন দেখাবো তোমাদের বোঝানোর জন্য। আহ, এমনিতে কিছু সমস্যা হবে না। এই যে ফ্ল্যাশ অফ লাইট জিঙ্ক সালফেট যে স্ক্রিন, এটা হচ্ছে তোমার জিঙ্ক সালফেটের উপর তোমার হচ্ছে অনুপ্রভা, অনুপ্রভা পরে অনুপ্রভা হচ্ছে লাইক লিটারাল মানে মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড টাইপ, যাতে থাকতে আমার চোখে পড়ে এরকম। তো এভাবে সে পর্যবেক্ষণ করতে, যে কি কোথায় কোথায় যাচ্ছে এবং কেন ছুটে যেত। এবং মাত্র টেকনিক্যালি 20,000-এ মাত্র একটা ইলেকট্রন তোমার হচ্ছে ব্যাক আসতো, ফেরত আসতো। তুমি চিন্তা করতে পারছো? এরকম মানে এত ক্ষুদ্র একটা জায়গা, পুরোটা অধিকাংশ স্থান ফাঁকা। তো এই যে তোমার হচ্ছে আরেকটু যদি দেখা যায়, এই যে দেখছো অ্যালফা পার্টিকেল যখন যাচ্ছে, অধিকাংশ সময় যে আনডিফ্লেক্টেড পার্টিকেল। তো হালকা যদি একটু খেয়াল হয়, যে এটার সাথে দূরত্ব কত কত বড়, আর এটার মধ্যে একটু দূরত্ব কম, বাট একদম উপরে না, তো একটু নিচে পাশ দিয়ে চলে যাচ্ছে। আর এটা একদম উপরে পড়েছে, এটা হচ্ছে এভাবে তোমার ডিফ্লেক্ট করছে। সো আশা করি এইভাবে দেখে বুঝতে পেরেছি। প্লাস আর অ্যালফা পার্টিকেল যেহেতু প্লাস, সো প্লাস প্লাস একজনকে বিকর্ষণ করে, এই জন্য। আর এটা নিউক্লিয়াস। তো এই যে তোমাদের আমি হচ্ছে এই যে এটা দেখাই তোমাদের হচ্ছে সিমুলেশন, সিমুলেশনটা এরকম। এই যে কলোরাডো এডু, তোমরা চাইলে ওখানে ঢুকে নিজেও দেখতে পারো। এই যে আমি অ্যালফা পার্টিকেল অন করলাম, এই যে দেখো তোমার হচ্ছে প্রত্যেকটা অ্যালফা পার্টিকেল যাচ্ছে। এই যে তোমার এখানে যে হলুদ কালার যে তিনটা আছে, তিনটার মধ্যে দেখো যে যখন কাছে দিয়ে যাচ্ছে ডিফ্লেক্ট করছে, দূর থেকে যাচ্ছে যেগুলো সেগুলো একদম সোজা না ভেদ করে চলে যাচ্ছে। আর যেগুলো একদম উপরে পড়ছে সেগুলো কিন্তু ভালোই ডিফ্লেক্ট করছে। যদি আমি ওটাকে তোমার একদম নিউক্লিয়াস স্কেলে নিয়ে যাই, তাহলে এরকম হয়। এই দেখো, যে আলফা পার্টিকেল যাচ্ছে, আর এই যে মাঝখানে নিউক্লিয়াস, তোমার এই যে দেখো অধিকাংশ ডিফ্লেক্ট করছে, মানে অধিকাংশ মানে পাশ দিয়ে চলে যাচ্ছে। আর হচ্ছে খুবই
নগণ্য পরিমাণ রিফ্লেক্ট করছে এবং একদম মানে রেয়ার কেসেসে একদম ব্যাক আসছে। এখানে যদিও বেশি দেখানো হচ্ছে, কারণ এখন 20,000টা দেখানোর পর যে একটা ফেরত আসবে এটা তো দেখানোর মতো তোমার আমার সময় নেই। তো হালকা ওয়েট ভেবে না। আর যে তোমাদের জন্য প্লাম পুডিং মডেল সেটাও রাখা আছে। তো ওই সময় তো সে আর অ্যালফা কণিকা মিশ্রণ করে নাই, বাট মানে তার ভাবনা অনুযায়ী এরকম ছিল যে তোমার এরকম ইলেকট্রন ভাসমান অ্যান্ড এই যে এখন বিষয় হচ্ছে এই তখন তার ক্ষেত্রে যে তার এক্সপেরিমেন্ট অনুযায়ী তো রিফ্লেকশন আসে না, রিফ্লেক্ট হয় না, ব্যাক আসে না। তো ওই কারণে সে হচ্ছে বুঝতে পারেনি যে এর ভিতরে ধনাত্মক আছে। দ্যাটস ওয়াই সে হচ্ছে মনে করছিল যে ওই যে যেটা বললাম যে ক্যাথোড নলের মধ্যে ইলেকট্রন কণা জমে থাকে, তার কারণে সমস্যা ইলেকট্রন। যাই হোক, আমরা আমাদের ব্যাকে যাই। তো এই যে এটা হচ্ছে তোমার স্ক্রিনশট, চাইলে দেখে নিতে পারবা তোমাদের এখান থেকে। আর এই যে রাদারফোর্ড সে তো পরে একটা স্বীকার্য দিয়েছিল। কয়েকটা স্বীকার্য ছিল এই যে ওইটা অধিকাংশ স্থান ফাঁকা, তোমার হচ্ছে পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে রাজনিরপেক্ষ, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বল। তো এটা তোমার ভিতরে কিভাবে মুখস্থ করবো ভাইয়া ভাই, এটা একদম ছোটস্থ রাখা লাগবে। তোমাদের 9-10 অলরেডি পড়ছো, এখন তো মুখস্থ হওয়ার কথা, যদি না হয় এখন মুখস্থ করো। এটা চোখ বন্ধ করলে তুমি জাস্ট এই যে ছবিটা আছে না, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করো। এন্ড আমিও কিন্তু চোখ বন্ধ করছি, যদিও দেখতে পাবো না, বাট হচ্ছে তোমার চোখ বন্ধ করে আমি বলছি যে ধরো অধিকাংশ স্থান ফাঁকা, তোমার মাঝে নিউক্লিয়াস আছে, তারপর হচ্ছে আহ তোমার কেন্দ্রভূমিকে বল আর কেন্দ্রমুখী বল আছে আর চার্জ নিরপেক্ষ। তো এটা তোমার দেখলেই মনে হয় যে ইলেকট্রন, এটা হচ্ছে তোমার এই দেখো এই যে এখানে দেখাচ্ছে, এটা কিন্তু খুব একটা এত কাছে না। অনেকটা বলতে পারো যে আমাদের ছবিতে দেখায় যে এখানে পৃথিবী, এখানে মার্স, এখানে সূর্য। আসলে যদি তুমি একটা পৃথিবীকে তুমি যে ছোট একটা পিং পং বল ধরো, তাহলে সূর্য হচ্ছে তোমার থেকে 40 মাইল দূরে এরকম। তো জাস্ট ছবির জন্য বোঝানোর জন্য, তার তোমার একদম বিগার স্কেলে দেখালে ফিটই হবে না। বা তুমি হচ্ছে চাইলে আবার নিউক্লিয়াস দেখতে পাবা না। তো ওইরকম যে অধিকাংশ স্থান ফাঁকা, তোমার পরমাণুর হচ্ছে যে চার্জ নিরাপদ কাজ, যেখানে মাইনাস যত সংখ্যক, এই যে দেখো একটা দুইটা তিনটা, এখানে প্লাসও কিন্তু সেই সংখ্যক তিনটা। তারপর হচ্ছে কেন্দ্রীয় ভূমিকা আর কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল যেটা, সেটা হচ্ছে তোমার যে উপরে যে তোমার ইলেকট্রন চার্জ, তোমার ইলেকট্রনের যে আকর্ষণ তড়িৎচুম্বক বল যে এই কারণে হচ্ছে আকর্ষণ করতে থাকে। তোমার এই যে আমরা যে 1/4πε0, তারপর হচ্ছে জেড ই স্কয়ার বাই আর স্কয়ার, এই যে এটা আমরা জানি আকর্ষণ বল। তো এইভাবে তোমার আকর্ষণ করে, কিন্তু যেহেতু ঘুরতে থাকে, আমরা জানি যে নিউটনিয়ান মেকানিক্স পড়ে এসেছে, ঘূর্ণায়মান থাকা অবস্থায় ও সবসময় ও সমকোণ বরাবর চলে যেতে চায়, মানে একদম মানে ছিটকে পড়তে চায়। ওটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। সেটা হচ্ছে তোমার যে এম ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। সো টেকনিক্যালি এম ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু 1/4πε0 জেড স্কয়ার বাই আর স্কয়ার। এটা থেকেই তোমার হচ্ছে পরে ভি, ই, তারপরে এ, আর, সব সূত্র এগুলো থেকেই প্রমাণ হয়। মানে জোস একটা জিনিস। তো এটা তোমার মুখস্থ করবে এন্ড মনে রাখবে, জাস্ট ভিজুয়াল এই ছবিটা ভিজুয়ালাইজ করলে তোমার আশা করবে। আর তার এখন কিছু সীমাবদ্ধতা সমূহ ছিল। কেন? Because সে সবকিছু ব্যাখ্যা করতে পারে না। Because এটা সে কিন্তু এটা ক্লাসিক্যাল মেকানিক্স এর উপর বেস করে দিয়েছে, নট মডার্ন, মডার্ন মেকানিক্স বা মডার্ন ফিজিক্স এর উপর। তো ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী যে একটা ইলেকট্রন বা একটা চার্জিত বস্তু যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, তখন সে হচ্ছে তোমার কি বলে তোমার হচ্ছে সে শক্তি ছাড়ে, শক্তি নিঃসরণ করে, মানে সে শক্তি হারায় এক কথায়, ম্যাক্সওয়েল বলেছেন। তো যখন আহ, মানে ইলেকট্রনটা তোমার হচ্ছে তোমার চারিপাশে ঘুরতে থাকবে, তখন সে চার্জ হারাতে 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 এক সময় তোমার হচ্ছে যেখানে পতিত হবে। এটা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব। তো এটা কেন হবে না সেটা সে রাদারফোর্ড স্যার ব্যাখ্যা করে না। এখন আমার মনে হতো যে ব্যাখ্যা করে নাই মানে কি, এটা তো তোমার বোঝাই উচিত এরকম। না, বিষয় হচ্ছে আমরা অনেক কিছু জীবনে জানি, বাট বিষয় হচ্ছে ওই জিনিসটা মানুষকে জানাইতে পারি না, প্রপারলি ব্যাখ্যা করতে পারি না, কিন্তু অন্য একজন সেম জিনিস জেনে যখন ব্যাখ্যা করতে পারি, সেই তাকেই কিন্তু মানুষ চেনে, তোমাকে না। হইতে পারে তুমি হচ্ছে পারো, আর ধরো আমিও পারি, আমার ফ্রেন্ডও পারে, বাট আমি হচ্ছে কুয়েটে আর ও হচ্ছে বুয়েটে। এখন বিষয় হচ্ছে আমরা দুজন কিন্তু সেমই পারি, আমরা জানি, বাট বিষয় হচ্ছে ওই আমরা দেখাইতে পারি না। সো এই জিনিসটাই ডিফারেন্ট, তো দেখানোটাই মেইন জিনিস। তারপর উনি বলেছেন কিন্তু সৌরজগতের সাথে তুলনা। এখন এটা তো ভাই দেখ কথার কথা। তোমার মনে হতে পারে আমার খুব রাগ হইতে এটা নিয়ে, স্যার সাথে স্যার কথার কথা, ও তো স্যার বুঝাইতে চাইছে সৌরজগতের মতো ঘূর্ণায়মান। সে তার বলেন যে, বলে নাই যে সৌরজগতের মতো মানে কোনো চার্জিত বস্তু না, কারণ সৌরজগৎ তো আর চার্জিত না। সে হচ্ছে একবার যে সৌরজগতের তুলনার মধ্যে যখন ব্যাখ্যা করে, তখন এটাই বলে যে চার্জিত বস্তু না, ওনারা হচ্ছে চার্জিত বস্তুর সাথে কেন তুলনা করছে। আরে ভাই, এটা তো তোমার সৌরজগতের সাথে just মানে স্ট্রাকচারাল তুলনা করছে, বাট কেন করেছে এটাই তোমার আহ, একটা সীমাবদ্ধতা। জাস্ট মানে বুঝাচ্ছে যে সে বুঝায় না, আর কিছুই না। সে জিনিসগুলো কিন্তু সঠিক, তার মানে কেপাবিলিটির মধ্যে সঠিকই বলেছে। তারপর হাইড্রোজেন বর্ণের ব্যাখ্যা, এটা তো বোর স্যার বলেন। তো বোর স্যার বলার পরে জানা যায় যে এরকম বারো, যে তোমার ব্যাখ্যাটা কিরকম। হাইড্রোজেন যে তোমার বর্ণালী দেয়, এই যে ইলেকট্রন তোমার শক্তি দিলে অ্যালফা কোনো ছুড়ে মারলে যে তোমার ওর মধ্যে আবার মানে
নিজের আবার মানে ফেরত আসে তো তোমার আলো বিচ্ছুরণ করে, সেটা ব্যাখ্যা সে দিতে পারে নাই। কক্ষপথের আকার আকৃতি, এই যে ম্যাক্সওয়েলের তথ্য আর কক্ষপথের আকার আকৃতি দুইটা অনেকটা তোমার মনে রাখতে সুবিধা হবে যে সে কক্ষপথের আকার আকৃতি যেহেতু দেয়ই নাই, সে ওভাবে মানে সিগনিফাই করে দেয় নাই, দ্যাটস ওয়াই আমরা ম্যাক্সওয়েলের তথ্যটা এখানে খাচ্ছিল যে হ্যাঁ তাহলে তো যদি কোনো নির্দিষ্ট কক্ষপথ না থাকে তো পতিত হবে এরকম। তো এটা হচ্ছে সময়বদ্ধত সময় মুখস্থ রাখবা। এন্ড আমরা যদি এই যে প্রশ্নটা করি, যে এই প্রশ্নটা পারবা নাকি, দেখো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় সন্নিপাতের দ্রুত পথে তোমরা এখন, আমি জানি তোমার তাহলে কি হইতে পারে, আমার মনে হয় আমি যেটা বলছিলাম যে চারটা, রাইট, চারটা শূন্য, মানে দশমিকের পর চারটা ঘর হবে চার, উভয় মনে রাখতে, রাইট। তো তোমরা হচ্ছে মনে করো এভাবে দাগায় দিবা, রাইট, এই যে এটা রং, এটা হচ্ছে পুরো কাটা, বিকজ এটা কি মিটার, ওখানে কি ছিল সেন্টিমিটার, যদি একটু বারবার আবার দেখো ইন্ডিয়া যে সমস্যা ভালোই দিল, সেন্টিমিটার, খেয়াল করছো? তো এটা পুরা রং, এভাবেই তোমাদেরকে একদম বরিশাল বোর্ড কতজনের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে, দেখছো? তো এর জন্য বলি যে ভালো করে এককের জিনিসটা খেয়াল রাখবা। তো তোমার যদি হয় যে 0.004 সেন্টিমিটার, তাহলে এটা হবে 10⁻⁻2 দ্বারা গুণ করবা, তাহলে 0.0000004 মিটার, এটা হবে অ্যান্সার। কজ হচ্ছে তোমার সেন্টিমিটার থেকে মিটারের পার্থক্য হচ্ছে একশো, একশো একক, রাইট। সেটার অ্যান্সার কি হবে তোমার এটা, 1 2 3 4 5 6, ঠিক আছে, ইয়েস। তো এভাবে মনে রাখবা, এসব ভুল করে না, এককের ভুল করা কিন্তু মারাত্মক জিনিস। প্রতি বছর এমসিকিউ তোমার 1 মার্কের কারণে তুমি কত পিছিয়ে যাবে তুমি জানো না। এবং বোর্ডে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করবো, তোমার মানে বুয়েটে পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করবা পিসিএম যেন তোমার অ্যাটলিস্ট 90 থাকে, মানে গড় অ্যাভারেজ, মানে তুমি যদি বুয়েটে এক্সাম দিতে চাও। আর কুয়েট চুয়েট টুয়েটের জন্য আই গেস 85 পর্যন্ত টানে, 85 80 পর্যন্ত ভালোই টানে। সো বি কেয়ারফুল, এগুলো কিন্তু ছোটখাটো বই। তো আমরা হচ্ছে এখন বোর পরমাণু মডেল শুরু করি। বোর পরমাণু মডেলে উনি হচ্ছে বলেছিলেন যে তোমার হচ্ছে আমরা যে একটু আগে যে সীমাবদ্ধতা বললাম যে আমরা সে অরবিটাল, রাদারফোর্ড স্যার অরবিটাল হচ্ছে নির্দিষ্ট করে দেন, বাট বোর স্যার হচ্ছে তোমার নির্দিষ্ট করে দিয়েছে যে তোমার অরবিটাল কিন্তু নির্দিষ্ট, মানে ওখানে শক্তি কোনো চেঞ্জ নেই, একদম নির্দিষ্ট শক্তি, যত ওর মধ্যে যে কোনো নির্দিষ্ট অরবিটালে কোনো ইলেকট্রন থাকলে ও অতটুকু শক্তি নেই অবস্থান করে। ওর থেকে বেশি হইলে ও হচ্ছে উপরে শক্তি স্তরে চলে যাবে যদি নিডেড পরিমাণ থাকে, আর যদি কম থাকে তাহলে ও নিচে শক্তি স্তরে এসে পড়বে। সো একদম মানে অনুমোদিত শক্তি স্তর এবং অনুমোদিত শক্তি আছে। তো এটা হচ্ছে তোমার এই যে শক্তির অরবিটাল, অরবিটাল মানে কিন্তু শেল, লিখে দিই, না লিখে। সো আমি আশা করি অসুবিধা হবে না। এবং কৌণিক সে আরেকটা সেকেন্ড বলেছেন যে কৌণিক ভরবেগ সংক্রান্ত শিকার, সেটা হচ্ছে সে বলেছেন যে mvr ইকুয়ালস টু nh/2 পাই। এটা হচ্ছে বাংলায় যেটা বলা হয় যে কোন ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ তা h/2 পাই এর পূর্ণসাংখ্যিক গুণিতক। এই যে এন হচ্ছে পূর্ণসাংখ্যিক গুণিতক, খুব মানে কি যে বাংলা ইউজ করে, বাট আলটিমেটলি এটা কিন্তু ঠিক আছে, মানে মানে বাংলা হিসেবে ঠিক আছে। এখন তুমি কিভাবে মনে রাখবা, আমি কিন্তু এমনি লেখলে তো তোমার এটাই, তুমি তো জাস্ট এই যে কৌণিক ভরবেগের সাথে এভাবে লিখে দিলে হবে না, তোমার একদম ব্যাখ্যা দেওয়া লাগে। যদি তোমার গতে আসে বা ঘতে আসে তাহলে কিন্তু তোমার ব্যাখ্যা দেওয়া যায় পূর্ণসাংখ্যিক গুণিতক, পরে হচ্ছে এই সূত্রটা দিবা। তারপর সে বলেছে যে শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তর সংক্রান্ত স্বীকার্য, অর্থাৎ সে বলেছে যে ইলেকট্রন যখন এক ধাপ কোনো একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় বা উঠানামা করে তখন সে শক্তি গ্রহণ করে বা অথবা বর্জন করে, শোষণ করে অথবা বর্জন করে। Because মানে ওইটা তো তোমার আগেই বলেছি নির্দিষ্ট শক্তির অরবিটাল। সো ওর যদি উপরের শক্তি স্তরে যেতে হয়, লাইক যে এখান থেকে এখানে যেতে হয়, তাহলে হচ্ছে শক্তি তোমার গ্রহণ করবে। আর যদি ব্যাক নিচে আসে তাহলে শক্তি ছেড়ে দিবে। এখন বিষয় হচ্ছে অনেকটা বলতে পারো যে ও যখন শক্তি তুমি দিবে, ধরো তুমি ওকে মানে শক্তি দিলে, তুমি হচ্ছে চাপ দিলে বা কোনোভাবে শক্তি প্রদান করলে, দেখবে যে ও হচ্ছে ফার্স্ট শক্তি স্তর থেকে সেকেন্ড শক্তি স্তরে চলে যাবে। এখন এটা ভালো, কিন্তু ও হচ্ছে যখন সেকেন্ড শক্তি স্তরে ব্যাক করে, ফার্স্ট শক্তিস্তরে ব্যাক করে, তখন ও জিয়ে রাখতে পারে না, মানে ও হচ্ছে খারাপ মানুষ না। ও হচ্ছে বলছে যে ঠিক আছে আমার এটা, আমি যেহেতু ফার্স্ট শক্তিস্তরে আসছি আমার হচ্ছে কাজ কম, ধরো মানে ফার্স্ট শক্তিস্তরে তোমার কম শক্তি লাগে, সেকেন্ড সেকেন্ড শক্তিস্তরে তোমার বেশি শক্তি লাগে। তো সে রাইখা দেয় না, মানে সে হচ্ছে ওই বাংলাদেশিদের মতো না যে ছোটখাটো জব করে তোমার হচ্ছে যদি ডিমোশন নেয় বা কোনোভাবে কাজ কম করে তাহলে টাকা ফেরায় দিবে না, বলে না আমি তো আমার কাজ করতাম আমি টাকা। সে বলছে যে ঠিক আছে আমার কাজ হচ্ছে কম কম কষ্টের, আমি তোমাকে টাকা ফেরায় দিচ্ছি যত টাকা নিচ্ছি, এরকম, বা আমি পুরো কাজ করতেছি না বল। তো ওইরকম তোমার হচ্ছে যখন শক্তি বিকিরণ করে দেয়, কিন্তু ও হচ্ছে সমস্যা কি তোমাকে ডাইরেক্ট এক্স্যাক্টলি শক্তি দিতে পারে না, ও হচ্ছে বর্ণালী হিসেবে শক্তি বিকিরণ করে, যাতে এই কারণে তোমার শক্তিটা মানে চোখে পড়ে, আমরা দেখতে পারি যে বর্ণালী দেখা যায়। তো
এই যে ই ইকুয়াল টু এই যে তোমার এই যে ডেল্টা ই, মানে এটা কি তোমার শক্তির পার্থক্য, মানে ই হাই মাইনাস ই লো, এটা হচ্ছে তোমার ডেল্টা ই। ডেল্টা মানে হচ্ছে মানে পার্থক্য, বুঝছো? সো ইকুয়াল টু এইচ মিউ, মিউ হচ্ছে তোমার এই যে মিউ মিনস সি বাই ল্যামডা, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। মিউকে তোমার হচ্ছে আবার এফ হিসেবে লেখা হয়, এইচ এফ, আর এফ সমান সি বাই ল্যামডা। এটা তোমার পড়ে এসেছো, আশা করি সমস্যা হওয়ার কথা না। সো আমাদের নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে নির্দিষ্ট শক্তির অরবিট। তো যে প্রথম শিকার যেটা বলছে নির্দিষ্ট শক্তির অরবিটাল। সো এখানে অরবিট কিন্তু আমরা মানে যেহেতু সে একদম মেইন অরবিট পড়েছে, সে কিন্তু ভিতরে যে সমারফিল্ড পরে আসলো যে তোমার অ্যাজিমুথাল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে আসে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা জিম্যান, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলা কিন্তু সে ব্যাখ্যা করেনি, জাস্ট সে অরবিট একদম, এবং তার অরবিট অনুযায়ী সেটা হচ্ছে বৃত্তাকার, যেটা পরে ভুল প্রমাণিত হয়। ইলেকট্রন হচ্ছে তোমার বৃত্তাকার অরবিটে ঘুরে না, বৃত্তাকার কক্ষপথ। অরবিট হচ্ছে তোমার মেইন কক্ষপথ বা শেল, কেমন রাখলে। সো এবং এটা হচ্ছে তোমার এন দ্বারা প্রকাশ করা হয়, n equals to 1 2 3 4 etc. এন্ড এটাকে তোমার যদি নাম্বারটাকে তোমার হচ্ছে নামকরণ করা হয়, সেটা হচ্ছে কে থেকে শুরু হয়, কে এল এম এন etc. এভাবে মনে রাখলেই হবে। যদি তোমাকে বলে যে কে নাম্বার শক্তি স্তরে কি পরিমাণ ইলেকট্রন আছে কি, তাহলে তুমি বলতে পারবে যে, এবং এটা সূত্র হচ্ছে এন স্কয়ার, মানে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে মানে সর্বোচ্চ। সো তোমার হচ্ছে এরকম মানে পারমিটেড ইলেকট্রন নাম্বার ইকুয়ালস টু এন স্কয়ার। সো কে একের জন্য ওয়ান স্কয়ার, টু এন স্কয়ার, সরি। সো এই হিসেবে টু, তোমার হচ্ছে দুই, যখন তোমার এল এ যায় তখন দুই দুগুণা চার, চার দুগুণা আট, এইট। তারপর এম এর ক্ষেত্রে তোমার হচ্ছে তিন তিনে নয়, নয় দুগুণা 18, এভাবে তোমার চলতে থাকে, এবং সর্বোচ্চ হচ্ছে 50। মোস্ট পারমিটেড ইলেকট্রন, মোস্ট হচ্ছে তোমার 50। আশা করি এভাবে মনে থাকবে। অ্যান্ড তোমার হচ্ছে যদি আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিই, এটা ধরো হচ্ছে কে, এটা হচ্ছে এল, এন্ড তোমার যদি আরো একটা দিই, আমার সার্কেল হবে না, এম। তো এইভাবে, তো এরকম তোমার হওয়ার কথা, বুঝছো? তো আমরা যদি নেক্সট স্বীকার্যতে যাই, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, সেটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম এম টি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই। এই যে তোমার এখানে যে এইচ কিন্তু যে ম্যাক্স প্ল্যাঙ্কস ধ্রুবক, ম্যাক্স প্ল্যাঙ্কস, আমার হাতে লেখা বাদে আমি জানি, প্লিজ ওইটা দেখো না, জাস্ট গেহরাই কো সমঝ, বুঝছো? আর এন হচ্ছে তোমার এই দিকটা আগে আমরা যেটা ব্যাখ্যা করেছি, আমি এটা দিয়ে দিই, শক্তি স্তর, এটা সুন্দর হয় না? তো এন হচ্ছে তোমার শক্তি স্তর, যেটা আমরা হচ্ছে আগের স্লাইড থেকে দেখে আসলাম, মানে মেইন মেইন শেল, বুঝছো? সো এখানে যদি আমি বলি, এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এভাবে মানে এই যে প্রথম তোমার আহ, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এবং ধরো এটা হচ্ছে তোমার 0.5 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 0.34 অ্যাংস্ট্রম, এরকম মনে রাখতে পারো। সরি, 0.34 না। সো এভাবে তোমার মনে রাখবে, এই যে তোমার কোনটা কি দূরত্ব মুখস্থ করে ওটা বের করে নেবে, তোমার কাছে সূত্র আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। বাট 0.53 অ্যাংস্ট্রমটা মনে থাকে, কজ এটা হচ্ছে মানে লিটারাল তোমার যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা বা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তখন দেখা যায় তোমার হচ্ছে জাস্ট শক্তি স্তরের সাথে তুমি হচ্ছে এন স্কয়ার, আরে এন স্কয়ার গুণ করে দিবে, জাস্ট তাইলেই হবে, মানে শক্তি স্তর বের হয়, তোমার হচ্ছে শক্তি, সরি, ব্যাসার্ধ, হ্যাঁ ইয়েস, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বের হয়ে যাবে এন স্কয়ার বাই, তাহলে তোমার হচ্ছে কি পরিমাণ, আর হচ্ছে নিচে যদি তুমি জেড দাও, তাহলে হচ্ছে তোমার এসে পড়বে। যাই হোক, এটা আমি না বলি, ধরো তোমার এই জন্য 0.53 মনে থাকে। এবার যদি আসি আমাদের স্বীকার্য সময় ভরবেগ, ভরবেগ আর কৌণিক ভরবেগের মধ্যে পার্থক্য, যদি তোমরা ক্লাস করে থাকো নিউটনের মেকানিক্স তো পারোই, আর যদি না করে থাকো তাহলে তোমাদের জন্য এটা হচ্ছে তোমার ভরবেগ, যেটা তোমরা একদম শিখে এসেছো প্রথম থেকেই, আরে এম ইন্টু ভি, তোমার হচ্ছে আমরা তো এটা শিখে এসেছি তোমার হচ্ছে
নাইন টেনে। আর এই যে তোমার হচ্ছে ধরো একটা ম্যান, বাজে ভালো আঁকতে পারি না, বাট জাস্ট কোনোভাবে ক্ষমা করে দিও। তো এই যে তোমার হচ্ছে যাচ্ছে, সে হচ্ছে ভি বেগে যাচ্ছে, আর তার হচ্ছে ভর যদি এম হয়, তো এটা হচ্ছে তার ভরবেগ। এখন কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ হচ্ছে যদি কোনো একটা ব্যক্তি বা বস্তু মানে ঘূর্ণায়মান অবস্থা থাকে, মানে একদম বৃত্তাকার হয় নাই, আবার দেওয়া লাগবে। সুন্দর হয়েছিল ভাই, হালকা আর একটু হলেই সুন্দর হয়ে যেত, খারাপ হয় নাই কিন্তু। আর আমার হচ্ছে মানে যে বানায় ও, সেটা আরো ওয়ার্স করছে, সেটা আরো বেটার হয়েছে, যাই হোক, বাদ দাও। তো কৌণিক ভরবেগ হচ্ছে তোমার এমভিআর। তোমার হচ্ছে এই যে তোমার একটা মানুষ যদি থাকে, তোমার ধরো এই যে মানুষ, সে হচ্ছে তোমার এইদিকে এই বরাবর যাচ্ছে, বুঝছো? সো সো যখন সে ঘুরে এবং এটা হচ্ছে ধরো এই যে আর ব্যাসার্ধ বরাবর সে যখন ঘুরছে, তখন তোমার একটা ধাক্কা ফিল হয়, তখন সেটা তোমার হচ্ছে কৌণিক ভরবেগ, এটা সূত্র হচ্ছে এমভিআর। এটা তোমার মানে ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট তোমার একটা আর গুণ হয়, মানে ওর ব্যাসার্ধ গুণ হয়। এবং এটা যদি একদম রিয়েল লাইফ ইমপ্লিমেন্টটা দেই, সেটা হচ্ছে যখন তোমার ওই যে গাড়ি, তোমার সাথে মৃত্যুর খেলা দেখে যে একটা মানে ভিডিওটা সবাই দেখতে পার, দেখার কথা, যে তোমার এই যে ইভেন এই যে একটা ভিডিও, গানের ভিডিও বের হয়েছে না যে হানুমান কাইন্ডের, ওর মধ্যে দেখা যায় যে মৃত্যুর খেলা মানে গাড়ি ঘুরতে থাকে, ওটা কিন্তু কৌণিক ভরবেগ। তারপর তুমি যখন ওই যে গাড়ি একটা ফ্লাইওভার থেকে তোমার যে টার্ন নেয় অনেক, এই যে তোমার ঢাকার কুড়িল ফ্লাইওভারে যে বনানী, বনানীর এদিকে কুর্মিটোলার উপরে নামে, যে ওটা কিন্তু ওইটা কিন্তু কৌণিক ভরবেগ। দেখো না, একটা ফিল হয় না যে গাড়ি তোমার তোমার ডান দিক দিকে মানে ধাক্কা মারছে তুমি যখন ঘুরতে থাকো, ওইটা কিন্তু কৌণিক ভরবেগ তুমি যখন নামছো। তো এটা হচ্ছে তোমার একদম রিয়েল লাইফ ইমপ্লিকেশন, কৌণিক, হাউ কৌণিক ভরবেগ ওয়ার্কস। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। আর হচ্ছে থার্ড স্বীকার্য হচ্ছে তোমার শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তর সংক্রান্ত স্বীকার্য, যেটা আমি একটা যদি ইন ডিটেল বলি, যে তোমার শক্তি উচ্চ শক্তি স্তর থেকে তোমার যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে হচ্ছে সে শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ। আর সে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে পদার্পণ করে, তাহলে সে করবে শক্তি শোষণ। কারণ কি, শক্তি ছাড়াও খবরের কিছু না দিলেও যাবে কিভাবে, ধাক্কা দেওয়া লাগবে না। তো এরকম। এবং শক্তিটা কিভাবে ধরো, তোমার হচ্ছে এটা এখানে ধরো যে যখন নিচে থাকে তখন এটা হচ্ছে ই 1 কাজ করে, এখানে ই 2, তারপর যত উপরে যাবে তো ই 3 ই 4। তো তোমার এই যে ইটা আমরা কিভাবে আগে বের করেছিলাম, যে ইকুয়ালস টু এইচ এফ বা এইচ মিউ। মিউ না, মিউ হচ্ছে তরঙ্গ সংখ্যা, বাট এটা হচ্ছে তোমার তোমাদের ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা, তো এইচ এফ মনে রাখো। আবার ইলেকট্রিপলের বই হচ্ছে মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো আমি এইচ মিউটা না দিই পরে কনফিউজ হয়ে যাচ্ছিল। তো এরকম আমি এইচ এফ রাখলাম। তো এইচ এইচ সি বাই ল্যামডা। এভাবে তোমার হচ্ছে এখানে ডেল্টা ই ধরো হচ্ছে ই 2 মাইনাস ই 1, এভাবে তোমার হচ্ছে যে শক্তিটা হয় সেটা হচ্ছে প্রয়োজনীয়। ধরো এই পরিমাণ শক্তি ও হয় হচ্ছে, যদি ও দ্বিতীয় থেকে এক নাম্বার শক্তি স্তরে ব্যাক করে তাহলে বিকিরণ করবে, আর যদি এক নাম্বার থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায় তাহলে এই পরিমাণ শক্তি ও শোষণ করাই লাগবে, না হলেও চাইতে পারবে না। মানে এটা হচ্ছে নিডেড পরিমাণ শক্তি। আর তোমার সি হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে তোমার 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার মানে তরঙ্গের জন্য সবসময় আলোর বেগে হচ্ছে ঘূর্ণায়মান থাকে এর জন্য। ব্যাস, আলোর বেগ ঘূর্ণায়মান থাকে না, আলোর বেগে তরঙ্গ কণা হচ্ছে তোমার চলে, আহ, এই কারণে AC। যাই হোক, তো এটা হচ্ছে তোমার হচ্ছে শক্তি ধাপান্তরে কিরকম। খালি মনে রাখবা যে নিম্ন থেকে উচ্চে গেলে তোমার হচ্ছে শক্তি লাগে, এবং উচ্চ থেকে নিম্নে গেলে শক্তি বিকিরণ করে, সেটা আমি আগে একটু ব্যাখ্যা করে নিয়েছি অলরেডি। তো এখানে তোমার এই যে এই যে এইচ মিউ, এটাকে আমি এফ দিয়ে দিই ভাই। আমার কেন জানি মনে হচ্ছে পরে তোমরা হচ্ছে মানে পরে বলবে যে আরে ভাই আমাকে কনফিউজ করতে, মিউ তো তরঙ্গ সংখ্যা তোমাদের বই অনুযায়ী, তো এটা তো পরে প্রবলেম হয়ে যায়। সো সো এইচ এফ এটা হচ্ছে এসি ল্যামডা, এগুলো হচ্ছে তোমার ডেল্টা ই। আর ধরো এটা কিন্তু একটা খালি যদি সমস্যা হয়, সেটা তোমার হচ্ছে
মানে তার সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে তোমার তোমার হচ্ছে এক একটি ইলেকট্রন বিশিষ্ট শুধুমাত্র আহ, জিনিসপত্রের মধ্যে কিন্তু কাজ করে, জিনিসপত্র না, আই মিন তোমার মৌলগুলো। সো টেকনিক্যালি এই যে হাইড্রোজেন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে হিলিয়াম 2+, সরি হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস, তারপরে লিথিয়াম 2+, তারপর বেরিলিয়াম 3+, যত মানে কোনোভাবে তুমি যদি একটা ইলেকট্রনের অবস্থায় আনতে পারো, অনলি দেন এন্ড দেন এটা ওয়ার্ক হবে, এছাড়া কোনোটাই কাজ করে না। মানে এটা হচ্ছে ওর ব্যর্থতা। তো তুমি মনে করতেছো যে আরে ভাই তো সবাই না, বোর পরমাণু এটা একটা সীমাবদ্ধতা যে শুধুমাত্র হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট তোমার আহ, পরমাণুর মধ্যে এটা কাজ করে, এই যে তোমার শক্তির যে বর্ণালী, দ্যাটস ওয়াই হাইড্রোজেন বর্ণালী বলা হয়। অন্য কোনো বর্ণালী কিন্তু না, একদম স্পেসিফিক হাইড্রোজেন বর্ণালী, বিকজ এটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কাজ করে, এন্ড অন্যগুলোতে করে না, বিকজ অন্যগুলোতে তোমার বর্ণালী ভেদ ভেদ হয়ে যায়। তারপর বর্ণালী যে বিভাজন, এক বর্ণালী থেকে অনেকগুলো বর্ণালী হয় তোমার, আরো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী হয়। তারপর হচ্ছে তোমার ম্যাগনেটিক এবং হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডে কিভাবে কাজ করে, তোমার কিভাবে আরো বর্ণালী ভেঙে যায়, এগুলা কিন্তু তোমার সীমাবদ্ধতা বোর পরমাণু মডেল। সো এগুলা সে হচ্ছে তোমার ব্যাখ্যা করতে পারে না। তো পরের স্লাইডে যাই, যে তোমার হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথে বসায়িত 8.45 × 10⁻10 হলে আবর্জনীয় ইলেকট্রনে বের করো। ইজি। তোমার হচ্ছে ধরো এখানে আমরা যে সূত্রটা করেছিলাম সেটা হচ্ছে MVR ইকুয়ালস টু NH/2π, রাইট? তো এখানে আমাদের কি দেওয়া আছে? এটা হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট মিনস আর। তোমার আর দেওয়া আছে এবং তৃতীয়, দ্যাট মিনস এটা হচ্ছে এন। তো আমাদের কাছে এন আর আর তো দেওয়াই আছে। এখন কি বের করতে হবে? জাস্ট ভি বের করতে হবে। এম তো আমরা জানি, তো 9.11। সো এটা যদি আমরা একটা এপিট উপর করে আমরা জাস্ট ভিটা এই পাশে আনি, ভি ইকুয়ালস টু NH/2π mr। তো এখানে হবে এন হচ্ছে 3 × 6.626 × 10⁻−34। যেহেতু এটা এসআই এককে চলছে মিটার, তো জুল সেকেন্ড, এন্ড ভাগ 2π ইন্টু এম হচ্ছে যেটা বললাম 9.11 × 10⁻−31। আবার বলছি এসআই একক, সো কেজি, কেজি। আর মানে ব্যাসার্ধ হচ্ছে 8.45 × 10⁻³ সো এটার অ্যান্সার কি আসবে? এটার অ্যান্সার হবে তোমার 41096 মিটার পার সেকেন্ড। দেখছো কত বেগে, মানে অনেক বেগে, কিন্তু স্টিল এটা কম। ইলেকট্রন আরো বেগে চলে। ইলেকট্রন তোমার নর্মালি ফার্স্ট কক্ষপথে চলে 2 মানে আমি যদি একটু লিখে দিই, মানে 2.18 × 10⁻6 মিটার পার সেকেন্ড। তারপর তো মানে অলমোস্ট আলোর বেগে চলে। অলমোস্ট না, আলোর বেগ থেকে 2 সাংখ্যিক কম, বাট ভালো। কিন্তু ঘূর্ণায়মান এটা হচ্ছে মানে ঘূর্ণায়মান বেগ, বাট ইলেকট্রন যদি ছুড়ে মারো ও আলোর বেগই যাবে, ফোটনের মতো কাজ করে। ফোটন যদি হয়, ফোটন সবসময় আলোর বেগে যায়, কিন্তু ইলেকট্রন হচ্ছে 2.18 × 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে তোমার মানে ফার্স্ট কক্ষপথ, ফার্স্ট এ ঘূর্ণায়মান থাকে হাইড্রোজেন। বুঝছো? এটা হচ্ছে তোমার, এটা মুখস্থ রাখবা। এরকম কয়েকটা মান আছে, 2.18 × 10⁻6, এটা তুমি তারপরে যে 0.53 অ্যামস্ট্রং, তারপর তোমার 2.18 × 10⁻−18, এটাও দিয়ে দিই 3.18 × 10⁻−3 জুল। এগুলো হচ্ছে তোমার কয়েকটা মানে গদ বাঁধা তোমার হচ্ছে মানে মান, এগুলো তোমার হচ্ছে মনে রাখাই লাগবে। তো কেন? কারণ এগুলোর সাথে তোমার যে আহ, যখন তোমার বোর্ডে আসে এমসিকিউ অথবা তোমার গুচ্ছ এক্সাম গুলোতে বা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম গুলোতে, তোমার জাস্ট এগুলোর সাথে তোমার যখন ওই n² বা এন বা সূত্র অনুযায়ী জাস্ট কয়েকটা মান গুণ করে দিলেই তোমার হচ্ছে এসে পড়বে, তখন তোমার এবং ওরা দিবেও না এরকম মান যে তোমার ধরে ধরে অঙ্ক করলে, ক্যালকুলেটর তো থাকবে না। দ্যাটস ওয়াই তখন তোমার হচ্ছে এগুলা জাস্ট এগুলোর সাথে n², তারপরে জেড মানে পারমাণবিক সংখ্যা গুণ ভাগ করে তোমার জাস্ট একটা ইজিলি মান মিলিয়ে নিতে পারবে। এগুলা কিছু মনে রাখবা, আগেই বলে রাখছি। তোমার যদি এখন HSC 27 হয়, দেখে নিও যে এই কয়েকটা মান যে এগুলো যেন একদম ফটোস্থ থাকে। এটা হচ্ছে ই, এটা হচ্ছে তোমার ভি, আর হচ্ছে তোমার আর তো বলেছিলাম 0.53 অ্যামস্ট্রং। এগুলো যেন একদম ফটোস্থ থাকে। তারপর হচ্ছে তোমার পরমাণু মডেল কোনটি বর্ণনা ব্যাখ্যা করতে পারে, এটা আমি বলছিলাম যে, আবার বলছি, একটা পরমাণু একটা ইলেকট্রন থাকা লাগবে। তো এখানে যদি খেয়াল করো, এখানে একটা ইলেকট্রন কার আছে? হিলিয়াম প্লাস, হাইড্রোজেন মাইনাস। হাইড্রোজেন মাইনাসে তো আরো উল্টা ইলেকট্রন মানে গ্রহণ করছে। সো ওর তো সম্ভব না, তার মানে দুইটা হয়ে গেছে। হিলিয়াম 2+, ও শূন্যটা ইলেকট্রন, ও তো নাই। আর হিলিয়াম প্লাস, ওর ওর হচ্ছে শূন্যটা ইলেকট্রন। তো আসলে অ্যান্সার কি হবে?
তোমার হচ্ছে হিলিয়াম প্লাস। হাইড্রোজেন প্লাস হচ্ছে না, কারণ হাইড্রোজেন প্লাস মানে কিন্তু মাত্র 0টি ইলেকট্রন, আর এটাও 0টি ইলেকট্রন, আর এটা হচ্ছে 2টি ইলেকট্রন, আর এটা হচ্ছে তোমার গ্যাস। তো আর আমি আগে স্লাইডে বলে দিয়েছি যে কোনগুলোর মধ্যে নর্মালি আসে, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এগুলোর মধ্যেই আসে, এর বাহিরে যাবেন। তো পরের প্রশ্ন কি, কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? কোনটা? মাত্র পরে আসছে প্রশ্নতে, এটার সাথে তো বুঝে গেছে, বাট স্টিল মনে রাখবে কক্ষপথের ধারণা শুধুমাত্র এবং শুধুমাত্র বোর দেয়। কক্ষপথ মানেই বোর, কক্ষপথ মানেই তোমার হচ্ছে বোর, নো কোশ্চেন্স। বুঝছো? শেল, অরবিট, বা হচ্ছে তোমার যে শেল বলে অথবা যদি অরবিট বলে, এগুলো মানে বোর। ওকে, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু এম শেলে আবর্তন নিউট্রন কৌণিক ভরবেগ কত? এটা তোমার বের করতে পারবা, এই সেম কিন্তু। এম হচ্ছে তোমার হচ্ছে, এম মানে কিন্তু 3, এন ইকুয়ালস টু 3, এভাবে তোমার হচ্ছে ইলেকট্রন কৌণিক ভরবেগ, বাকি সব হচ্ছে তোমার তো পারারই কথা। এম এম আছে, এম জানা আছে, এন জানা আছে। আলহামদুলিল্লাহ। ও এটা একটা একজন ধরিয়ে দিই, কৌণিক ভরবেগ মানে কিন্তু এম ভি আর, তো তোমার কিন্তু ভি চায় নাই, এম ভি আর চেয়েছে। বুঝছো? সো ওইটা কিন্তু মাথায় রাখবে। এম মানে তোমার কাছে এমভি চায় না, কিন্তু কৌণিক ভরবেগ কিন্তু এটাই সম্পূর্ণ কৌণিক ভরবেগ, এটা কিন্তু মনে রাখবে। তো তোমার কাছে জাস্ট এন লাগতো আর কিচ্ছু না, আর তোমাকে এন দিয়ে দিস। তো এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে এন এইচ বাই 2 পাই, তাহলে 3 × 6.626। তাও এটা এখানে না লিখে এটার অ্যান্সার হবে হচ্ছে 3 × 6.626 × 10⁻³ দেখছো, করেই দিচ্ছি। আমি মনে করছিলাম যে তোমাদের এটা করতে দেবো, বাট শুরু করছি, করেই দিই। থ্রি 16 × 10⁻³ ওকে। না, ওই যে আরেকটা আছে তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন কৌণিক ভরবেগ তোমার 3h/2 হলে, এটা হচ্ছে তোমার একটা মানে ইজি, এটা একদম জাস্ট, এটা হচ্ছে তোমার ধরো ঢাকা ইউনিভার্সিটির সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, এত ইজি কখনোই আসে না। বাট যদি ভুলে কখনো তোমাদের জাস্ট পানির ভাত দিতে চাই, পারো, এরকম কোশ্চেন এগুলা দিতে পারো। তো এটা করে নিও, এটা আমি করাচ্ছি না, কারণ এটা খুব ইজি, এটা না পারার আমি কোনো মানে দেখি না। তারপর ইলেকট্রন দুটির সাথে শক্তির পার্থক্য, এই যে এটা হচ্ছে আমি করে দিই, cause এটা হচ্ছে যে প্রথম প্রি অ্যাসেসমেন্ট ছিল সেটার মতো, অ্যান্ড যেহেতু ওইটা যদি না পারো তাহলে এটা দেখে করে নেবো। তো শক্তির পার্থক্য দেওয়া আছে জুল, সো ডেল্টা ই আমরা জানি ইকুয়ালস টু এইচ এফ, তাহলে এফ ইকুয়ালস টু ডেল্টা ই বাই এইচ। আমরা সাথে এই যে তোমার বিক্রিত ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি কিন্তু এফ, বুঝছো? সো এটা হবে ডেল্টা ই যে দেওয়া আছে 35.64 ইন্টু 10⁻⁻20, আর হচ্ছে তোমার এইচ হচ্ছে 6.66 ইন্টু 10⁻⁻34। আবার বলছে যে যদি আগে দেওয়া থাকতো এটা কিন্তু -27 হতো। হয় বুঝে সুঝে করে। এবং আগে থাকলে তুমি কিন্তু আগের সাথে মিলাবা, কারণ আলটিমেটলি এই যে ধরো এটা আমি দেখে দিই, যেটা জুল, এটা কিন্তু জুল সেকেন্ড, রাইট? সো তোমার কিন্তু এই যে জুল জুল কাটা চলে যায়। সো এভাবে কিন্তু মানে এককটাও ক্লিয়ার রেখে, তাহলে দেখো এখন কিন্তু মান আসছে 5.37 ইন্টু 10⁻14 পাঁচ থেকে। খেয়াল করেছো যে লাইক এককও কিন্তু কাটাকাটি যায়, এই জিনিসটা মনে রাখবো। মানে ঢাকা ইউনিভার্সিটি এক্সামে এই এককের খেলা প্রচুর খেলে, ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো, ফিজিক্সে বেশি খেলে। সো এই জিনিসটা মনে রাখবো, আগে থেকে হিন্ট দিয়ে দিচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমার এককের খেলা বেশি খেলে। তোমরা এই জিনিসটা মনে রেখে তোমরা হচ্ছে এই যেভাবে সুবিধার জন্য তোমার হচ্ছে পাশে একক লিখে তারপরে যদি মনে মনে কাটাকাটি করে, আমি তোমার জন্য লিখে দিলাম, বাট আমি রেকমেন্ড করবো মনে মনে কাটাকাটি করলে তুমি বুঝতে পারবে কোন একক, এভাবে ইজিলি একক বের করা যায়। সো এই কারণে এই যে ফ্রিকোয়েন্সির একক হচ্ছে পার সেকেন্ড এবং হার্স, বুঝছো? সো আমরা হচ্ছে পরেরটা যাই, এই যে শক্তির পার্থক্য আর্গ হলে, এই যে আর্গ হলে কি হবে, আর্গের জন্য কিন্তু আমি বলেছি। সো আমি এটা তোমার করে নি, আমি জাস্ট একটু আরেকটা সুবিধার জন্য একটা জিনিস লিখে দিই, যে তোমার এসআই এবং সিজিএস। আরে একটু ঘুরে গেছে, নাহলে এটা হয়ে যেত। সমস্যা হচ্ছে কি তোমার দূরে হয়ে যাচ্ছে। সো এই যে তোমার এসআই হচ্ছে যেটা মিটার, সেটা সিজিএস হচ্ছে তোমার সেন্টিমিটার। তোমার এসআই যেটা নিউটন, সেটা সিজিএস এর ডাইন। এটা তোমার জুল, সেটা হচ্ছে তোমার আর্ক, যেটা আমি বলেছি। তো এটা হচ্ছে তোমার জুল, এটা কিন্তু কাজের একক। এটা হচ্ছে তোমার বলের একক,
ডাইন কিন্তু কোশ্চেন আসে। এবার বিগত 2 বছরেই কিন্তু তোমার আহ বুয়েটে ডাইন দিয়ে অঙ্ক দিয়েছে। এটা কিন্তু তোমার লিটারাল, তুমি কিন্তু মনে রেখো। এর জন্য আমি বলতেছি দৈর্ঘ্যের একক। সো ওভাবে আশা করি মনে থাকবে। আর পাঠ্য করে নি। আচ্ছা, তোমার বুদ্ধির শক্তি রেশন শক্তি যথাক্রমে উচ্চতা নিম্ন শক্তি স্থানিত হলে যে শক্তি বিকৃত। এটা জাস্ট আমি বলে দিই শক্তি পার্থক্য। তোমার যে যথাক্রমে তোমার জাস্ট তিনটা বের করবা, মানে এই যে 6.3 ইন্টু মাইনাস ধরো তোমার জাস্ট এই যে 9.8 মাইনাস 6.3 ইন্টু কি যে লিখতেছি, অনেক সময় হয়ে গেছে তো জন্য এখন মুখ কাজ করতেছি। 6.3 ইন্টু 10⁻19 জুল, এটা মানটা বের করবা। অ্যারাউন্ড হয়তো বা 3.5 জি 10⁻19 জুল হবে। সো এটা তুমি হচ্ছে আবার ওই যে ডেল্টা ইকুয়ালস টু এইচএফ এ বসাবা, এখান থেকে তোমার এফ বের করবা। এফ সম্ভবত আমি নাম এফ কিছু একটা হবে, আর হচ্ছে তুমি হচ্ছে আবার হচ্ছে এই যে ইকুয়ালস টু সি বাই ল্যামডাতে বসিয়ে তোমার হচ্ছে ল্যামডা বের করবা। তরঙ্গ দৈর্ঘ্য মানে কিন্তু ল্যামডা। সো এখান থেকে তোমার ল্যামডা বের করবা। এটা করে নিও, বুঝছো? এত সবকিছু করে দিলে কেন হয়? এখন হচ্ছে লাস্ট আমার হচ্ছে এই যে এগুলো শেষ করে দেবো, তারপর বাকিটুকু আশা করি হয়ে যাবে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধ, সেটা আমি আগে বলেছি যে তোমার বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু বর্ণনা ব্যাখ্যা করতে পারলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে না। দেখছো আমি যেটা বলেছিলাম যে ওই যে তোমার দুইটা তিনটা হলে যে বর্ণালী ডিফারেন্সিয়েট করে সেটা পায় না। তারপর হাইজেনবার্গ যে অনিশ্চয়তা নীতির পরিপন্থী। তোমার হচ্ছে দেখো উনি কিন্তু সবকিছু একদম এক্স্যাক্টলি কৌণিক ভরবেগও বের করছে, তোমার অবস্থানও বের করছে, কিন্তু এটা কিন্তু তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা পুরোপুরি নীতির পরিপন্থী, এবং হাইজেনবার্গেরটাই তোমার হচ্ছে বেশি আহ, মানে শ্রেয়, ওইটাই কিন্তু আসলে যুক্তিসঙ্গত। তো এটা সীমাবদ্ধ। তারপর সে কিন্তু বলেছে যে এ মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলে তার এটা হচ্ছে তোমার ডি ব্রগলি। এটা হচ্ছে তোমার ডি ব্রগলি। ডি এই হচ্ছে মানে ডি ব্রগলি যে তরঙ্গ ধর্ম, এই যে সে বলেছে, আমি যে বারবার বলতেছি তরঙ্গ ধর্ম কণা ধর্মের সম্পর্কটা সে ব্যাখ্যা করতে পারে না। মানে এটা কিন্তু তোমার আহ, সে ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। তারপর হচ্ছে বলা হচ্ছে এক শক্তি স্তর থেকে তোমার হচ্ছে অপশক্তি ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে গবেষণাকারী দেখা গেছে প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এর ব্যাখ্যা বর্ণনা দেখছি আমি যেটা বুঝছি, যা যা বুঝছি ওগুলাই আমি মনে করি আর ব্যাখ্যা করা লাগবে না। বোর পরমাণু মডেল হতে পরমাণু ত্রিমাত্রিক গঠন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। সেটা অনেক পরে আসে, উনি জাস্ট হচ্ছে 2D পিকচার দেয় এক ধরনের, সেভাবে হয়। কিন্তু আসলে ইলেকট্রন যে 3D তে থাকে, যেটা আমরা পরে দেখি, তোমার হচ্ছে ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ডিএক্স ওয়াই, ডিজেড ডি জেড স্কোয়ার, তারপর ডিএক্স স্কোয়ার, 2y স্কোয়ার, এগুলো কিন্তু সে ব্যাখ্যা দিতে পারে না, ওখানে কিন্তু একদম 3D মডেল। তো এগুলো তার সীমাবদ্ধ। বাট তোমাদের পরীক্ষায় আসলে কোনগুলা মাস্ট একদম দাগানো, সেটা হচ্ছে তোমার এই যে এটা, দাঁড়ান এটা দিয়ে দাগিয়ে দিই। তোমার হচ্ছে যে এখানে একটা জানি মনে হয়, আহ, একটা হচ্ছে তোমার হচ্ছে জিম্যান, আমি যেটা বারবার বলতেছি, ও স্টার প্রভাব ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে ম্যান্ডেটরি এটা। তারপর হচ্ছে তোমার হাইজেনবার্গের নিচে এটা, আমি খুব এটা কিন্তু একদম মানে ম্যান্ডেটরি, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এই যে এটা ম্যান্ডেটরি, আর হচ্ছে এটা ম্যান্ডেটরি। এই যে এই তিনটা, এই চারটা, যে এই চারটা একদম ম্যান্ডেটরি, মুখস্থ রাখবা। এন্ড হাইজেনবার্গের নীতি এবং ডি ব্রগলির নীতি যে অনুসরণ করে না, সেটাও চাইলে দিতে পারো, পয়েন্ট বাড়বে। বাট এই যে আমি যেগুলো দাগিয়ে দিলাম 1 2 3 4, এই চারটা যেন থাকে। এটা হচ্ছে একদম বইয়ে, সব বইয়ে আছে কমন। আর হচ্ছে এক্সট্রা যে দুইটা দিলাম, সেগুলো কিছু বইয়ে আছে, সব বইয়ে নেই। এখন বিষয় হচ্ছে এর মধ্যে অনেক সীমাবদ্ধ থাকা সত্ত্বেও এর মধ্যে অনেক কিছু আছে যেটা আসলে মানে এখন পর্যন্ত যথার্থ। তোমার এই যে নিউক্লিয়াস কিভাবে থাকে, ইলেকট্রন মানে ওর মধ্যে যে আসলে কিন্তু মেইন শক্তি স্তর থাকে টেকনিক্যালি, মানে এক ধরনের ইমাজিনারি। তো ওই হিসেবে অনেক কিছুই পরে মানা হয়েছে, দ্যাটস ওয়াই এটা পরে হচ্ছে সর্বসম্মতিতে গৃহীত করা হয়েছে। মানে এটা হচ্ছে চলে, মানে এটাও একটা মাদার অফ অল দা মডেল দ্যাট আর প্রেজেন্ট টুডে বলতে পারো।
তো আমরা যদি রাদারফোর্ড এবং বোর পরমাণুর মধ্যে যদি একটু তুলনা করি, তাহলে সেটা কি হতে পারে? রাদারফোর্ড মডেলে পরমাণু বন্ধনের কোনো ব্যাখ্যা দিতে না পারলেও বোর মডেল পারে। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে বর্ণালী যে হাইড্রোজেন হাইড্রোজেন একটা তোমার বোর মডেল পারে। Because মানে এক এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো। রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া না গেলেও বোর মডেল থেকে পাওয়া যায়। মানে একটা তুলনামূলক আকার আকৃতির 2D মডেল পাওয়া যায়, যেটা তোমার হচ্ছে রাদারফোর্ড জাস্ট সৌরজগতের সাথে তুলনা করে রেখে দিয়েছিলেন, যেটা হচ্ছে যথার্থ বা সঠিক না। পরমাণু শক্তি স্তরের সময়ের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট বিভিন্ন বিজ্ঞান সম্পর্কিত ধারণা রাদারফোর্ড মডেল থেকে না পাওয়া গেলেও বোর মডেল থেকে পাওয়া যায়। এই যে তোমার যে সে যে বলেছে যে বোর মডেল যে তোমার ইলেকট্রন যখন এক স্তর থেকে আরেক স্তরে যায় তখন শক্তি বিকিরণ করে আর শক্তি শোষণ করে উভয়। তো এটা তো রাদারফোর্ড স্যার বলে না। তো এটা আর হচ্ছে তোমার আচ্ছা যে রাদারফোর্ড এখানে 1 2 3 আবার 1 2 3 রাদারফোর্ড মডেল থেকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, বোর থেকে পাওয়া যায়। বোর তো এটা বলেছে, তার তো স্বীকার্যের মধ্যে একটা। রাদারফোর্ড মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রন গতি শক্তি বর্ণিত উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা না গেলেও বোর মডেলে তা পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে যথার্থ। তো পরে তোমরা খেয়াল করবে যে আসলে মেইনটা হচ্ছে MVR ইকুয়ালস টু রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান H/2 পাই। এটা হচ্ছে সূত্র। এনটা পরে মানে এন এরটা রাখে না, বাট স্টিল এই পরের সূত্রটা আমি যেটা লিখে দিলাম সেটা এসেছে NH/2 পাই থেকে। তো অনেক কিছু এই যে ব্যাসার্ধ ইলেকট্রন গতি এগুলো শক্তি এগুলো কিন্তু এখনো যথার্থ। সো ওই হিসেবে এটা বোর মডেল থেকে পাওয়া যায়। রাদারফোর্ড পরমাণুর মধ্যে পরমাণু স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না, বোর মডেল পারে। ওই যে ম্যাক্সওয়েল এর কথা মতো তো পড়ে যাওয়ার কথা, কিন্তু বোর মডেল ব্যাখ্যা করতে পারে যে নির্দিষ্ট অনুমোদিত শক্তি স্তর আছে, ওখানেই নির্দিষ্ট শক্তি নিয়ে ঘূর্ণায়মান থাকে, দ্যাটস ওয়াই পতিত হয় না ধনাত্মক স্থানে। তাই বোর পরমাণুর সামান্য কিছু সীমাবদ্ধ থাকলেও পরমাণু গঠন সম্পর্কিত সবচেয়ে বেশি ধারণা আমরা বোর মডেল থেকে পাই। তাই বোর মডেলটি রাদারফোর্ড মডেলের চেয়ে অধিক গ্রহণযোগ্য। তোমার যদি তুলনা করতে মানে কোশ্চেন আছে যে খতে আছে নর্মালি, তো তুমি হচ্ছে এই জাস্ট এই জিনিসটা ব্যাখ্যা করে দিবে। হচ্ছে একদম সিম্পল, এটা মানে ছাক্কা মাছ। এই 1 2 3 মোট 6টা পয়েন্টস তোমার জাস্ট মুখস্থ রাখবে। জাস্ট মনে করো যে রাদারফোর্ড কি বলছে, বোর স্যার কি বলছে, জাস্ট মিলাবা যে ও এটা পারছে ও এটা পারেনি, ও এটা পারছে ও এটা পারেনি, ও এটা পারছে এটা পারেনি। সিম্পল, শেষ। তা আশা করি এটুকু আছে। এই যে বোর্ড প্রশ্ন আছে এগুলো তাহলে সমাধান করা যায়, বাট ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও পরে আমরা হচ্ছে সামারি করে তোমার হচ্ছে আহ, এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দেবো, জাস্ট একটা 20 মিনিটের ভিডিও দিয়ে দেবো। আজকের মতো আপাতত এতটুকুই থাক। অ্যান্ড থ্যাঙ্কস। আমি হচ্ছে এখানে আজকের মতো ক্লাস সমাপ্ত করি। আর হচ্ছে তোমাদের জন্য একটা হচ্ছে যদি কথা থাকে কোড থাকে সেটা হবে, টু আ ওয়াইজ অ্যান্ড গুড ম্যান দ্য হোল আর্থ ইজ হিজ ফাদার। সো এই জিনিসটা কি আমি ব্যাখ্যা করবো না, বাট যদি পরে একটা ক্লাস চাও তোমরা এই এক্সাম নিয়ে, তাহলে ওই ক্লাসে আমি হচ্ছে এই কোডটা কি বোঝাচ্ছে ডেমোক্রিটাস আমি সেটাও ব্যাখ্যা করে দেবো। তা আপাতত আজকে থাকো।